আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পেপার বিইসিসি 103 ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স। আজকে আমাদের সপ্তম ক্লাস এবং আমি ডক্টর রূপম মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইকোনমিক্স, কবি সুকান্ত মহাবিদ্যালয়, ভদ্রেশ্বর, ওয়েস্ট বেঙ্গল। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে সরল কেনশীয় মডেল। গত সপ্তাহে আমরা সেটির প্রথম অংশ আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সেটির দ্বিতীয় অংশ এবং এটি শেষ অংশ সেটা আলোচনা করব। তো প্রথমেই আলোচনার শুরুতে আমাদের বুঝে নেওয়া দরকার যে আজকের এই ক্লাসেতে আমরা কি কি বিষয়বস্তুকে ছুঁয়ে যাব, কি কি বিষয় আমাদের আজকে আলোচনার মধ্যে থাকবে। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে সরল কেনশীয় মডেলের অনুমান, এই মডেলের কি কি অনুমান আছে সেইটা আমরা প্রথমে জানার চেষ্টা করব। কারণ যে কোনো মডেলই আসলে একটা কোনো বাস্তব পরিস্থিতিকে বিশেষভাবে তুলে ধরার একটা প্রচেষ্টা মাত্র, কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল হয়। তো সেই জটিল পরিস্থিতিতে কিছুটা সরলীকৃত করে অনুমানের মাধ্যমে করে না নিলে সেটা বাস্তবিক পরিস্থিতিটা বুঝতে অনেক ক্ষেত্রে অসুবিধে হয়। তাই আমরা একটা সরল মডেল দিয়ে শুরু করি, আস্তে আস্তে তাতে অনেক ধরনের বিষয়বস্তু পরবর্তী সময়তে ইনকর্পোরেটেড হয়। তো আমরা প্রথমে জানবো যে এই সরল কেনশীয় মডেলের অনুমানগুলি কি কি। এর পরের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কার্যকরী চাহিদা এই মডেলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। সেইটা শিখবো যে কার্যকরী চাহিদা বলতে কেনস ঠিক কি বোঝাতে চেয়েছিলেন। এরপরে আমরা জানবো যে পরিকল্পিত ব্যয় এবং প্রকৃত ব্যয় এই দুটো ধারণার মধ্যে মূল পার্থক্য কি, এবং আমরা দেখব যখন এই দুটো পরস্পর সমান হয়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় যখন কোনো অর্থনীতিতে বিভিন্ন অর্থনৈতিক ইউনিটগুলির পরিকল্পিত ব্যয় এবং প্রকৃত ব্যয় পরস্পর সমান হয়, তখনই ওই অর্থনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা হয়। তো এই সরল কেনশীয় মডেলে কি করে ভারসাম্য জাতীয় আয়স্তর নির্ধারণ হয়, এবং এই আয়স্তর নির্ধারণের ক্ষেত্রে অবিকৃত দ্রব্যের মজুদ ভাণ্ডার, অর্থাৎ যে সমস্ত দ্রব্য ফার্ম উৎপাদন করে বিক্রি করার জন্য কিন্তু অনেক সময় বাজারে চাহিদার অভাবে সেই দ্রব্যগুলো হয়তো বিক্রয় করা গেল না, তাহলে সেই দ্রব্যগুলোকে আমরা অবিকৃত দ্রব্য বলছি। আমরা ইংরেজিতে এটাকে অনেক সময় ইনভেন্টারি স্টক বলি। তো এই অবিকৃত দ্রব্যের যে মজুদ ভাণ্ডার সেটি যদি ক্রমশ বেড়ে যায় বা কোনো সময় হয়তো এমন দেখা গেল যে ফার্ম যে সমস্ত দ্রব্য বাজারে তৈরি করলো বিক্রয় করার জন্য বাজারে প্রকৃত চাহিদা তার থেকে অনেক বেশি, সেক্ষেত্রে ফার্মকে আবার ওই তার অবিকৃত দ্রব্যের মজুদ ভাণ্ডার থেকে হয়তো কিছু দ্রব্য সামগ্রী নিয়ে এসে বাজারেতে ওই অতিরিক্ত চাহিদা পূরণের চেষ্টা করে। তখন কিন্তু আবার অতিরিক্ত ওই অবিকৃত দ্রব্যের মজুদ ভাণ্ডারের যে স্টক সেটা আগের তুলনায় কমে যায়। তো এই স্টকের অ্যাডজাস্টমেন্ট কি করে সরল কেনশীয় মডেলের ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে সেটা আমরা দেখব। এরপর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আমরা শিখবো, যেটা হচ্ছে গুণকের ধারণা। গুণককে ইংরেজিতে মাল্টিপ্লায়ার বলে। আমরা জানবো এই গুণক কি। এরপর আমরা সরকারি বাজেট সম্পর্কে একটু সংক্ষিপ্ত ব্যাপার জানবো, মানে সরকারের বাজেট বলতে কি বোঝায়, এবং এই বাজেটে অ্যাকচুয়ালি সরকার দুই ধরনের নীতি এই মডেলের পরিপ্রেক্ষিতেই আমরা আলোচনা করব। একটা হচ্ছে সম্প্রসারণশীল ফিসক্যাল নীতি এবং আরেকটি হচ্ছে সংকোচনশীল ফিসক্যাল নীতি। ফিসক্যাল নীতি বলতে আমরা সরকারের আয় ব্যয় নীতিকেই মূলত বুঝে থাকি। এই মডেলের ক্ষেত্রে আমরা সেভাবেই বিষয়টিকে উপস্থাপন করব। এবং তারপর আমরা তিনটি বিশেষ ধরনের গুণকের ধারণা নিয়ে আলোচনায় আসব। প্রথম গুণকটাকে আমরা বলছি সরকারি ভোগ ব্যয় গুণক, দ্বিতীয় গুণকটা হচ্ছে কর গুণক, এবং তৃতীয় গুণকটা হচ্ছে সুষম বাজেট গুণক। তো এই হবে আজকে আমাদের মোটামুটি আলোচনার বিষয়বস্তু। তো প্রথমে আসা যাক যে সরল কেনশীয় যে মডেল সেই মডেলের অনুমানগুলো কি ছিল। তো আমরা প্রথমেই এখানেতে প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে সরল কেনশীয় মডেলের যে অনুমান বা যে ধারণা সেটি তৈরির প্রেক্ষাপট ছিল একটি বিশ্বব্যাপী মন্দার পরিস্থিতি। 1930 সালের একটা বিশ্বব্যাপী মন্দা, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি গ্রেট ডিপ্রেশন। তো সেই একটা পরিস্থিতির সৃষ্টি, এবং 1920 সাল থেকেই নানা রকম কারণে এই ডিপ্রেশনের পরিস্থিতিটি তৈরি হচ্ছিল ইকোনমিতে, এবং সেখানেতে স্টক মার্কেট ক্র্যাশ বা তারও পরবর্তী সময়ে আরো অনেক ধরনের বাণিজ্য নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, সেই সবগুলোরই প্রভাবে যেটা দেখা গেছে যে
কোনো অর্থনীতিতে যে কার্যকরী চাহিদার পরিমাণ সেটা যতটা থাকা প্রয়োজন তার তুলনায় অনেকটাই কমে যায় এবং তার ফলস্বরূপ অর্থনীতিতে একটা বিরাট দীর্ঘদিনের একটি মন্দা পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই মন্দা পরিস্থিতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল অনিচ্ছাকৃত বেকারত্ব এবং সেই সময় কর্মসংস্থানের অভাব। তো সেই জায়গাটা কেইনস পর্যালোচনা করতে গিয়ে তার এই কেইনসের যে অর্থনৈতিক তত্ত্ব সেটির কথা উনি নিয়ে আসেন। এবার এই অর্থনৈতিক তত্ত্বটাকে যখন তিনি রাখেন, আমরা এখানে সরল কেইনসীয় মডেল বলছি। প্রকৃতপক্ষে কেইনস তার কোনো তত্ত্বে এটি আমার সরল মডেল, তারপর আস্তে আস্তে জটিল হলো, এভাবে উনি বলেননি। আমাদের আলোচনার সুবিধের জন্য আমরা এই মডেলটিকে সরল মডেল বলছি। তো সেই সরল মডেলের অনুমানগুলো তুলনামূলকভাবে সরল রাখার জন্য আলোচনাটিকে, সেই জন্যই আমরা সরল কেইনসীয় মডেল বলছি। তো প্রথম যে অনুমান কেইনসের সেটি হচ্ছে আমরা যে অর্থনীতি নিয়ে আলোচনা করব সেই অর্থনীতি একটি বদ্ধ অর্থনীতি যেখানে সরকারি ক্ষেত্র উপস্থিত। বদ্ধ অর্থনীতি বলতে আমরা এমন একটি অর্থনীতিকে বোঝাই যে অর্থনীতি বিদেশের সাথে কোনো রকম বাণিজ্য কর্মে অংশগ্রহণ করে না। অর্থাৎ অর্থনীতির কোনো এক্সটার্নাল সেক্টরটা নেই। অর্থাৎ আমদানি রপ্তানি এসবের কোনো ব্যাপার কিন্তু ওই অর্থনীতির ক্ষেত্রে থাকবে না। তাহলে বদ্ধ অর্থনীতি এমন একটি অর্থনীতি যেটিকে আমরা একভাবে ভাবতে পারি যে খানিকটা স্বয়ংসম্পূর্ণ বটে, যে তার বিদেশের উপর কোনো নির্ভরশীলতা নেই বা বিদেশিরাও তার থেকে কোনো দ্রব্য সামগ্রী ক্রয় বা বিক্রয় করছে না। তো এরকম একটি বদ্ধ অর্থনীতির আমরা ধারণা করছি। বোঝাই যাচ্ছে কেন মডেলটিকে সিম্পল মডেল বলছে। কারণ প্রকৃতপক্ষে পৃথিবীতে এমন কোনো অর্থনীতি খুঁজে পাওয়া যাবে না যে অর্থনীতিটি বদ্ধ অর্থনীতি। পৃথিবীতে প্রায় সকল অর্থনীতি মুক্ত অর্থনীতি। এই মুক্ততার ইন্টেন্সিটি আলাদা হতে পারে। কোনটি ভীষণ উন্মুক্ত, কোনটি অল্প উন্মুক্ত, কিন্তু সম্পূর্ণ বদ্ধ অর্থনীতি পৃথিবীতে প্রায় নেই। তো আমরা সেরকম একটি অর্থনীতির ধারণা করছি এবং এই অর্থনীতিতে সরকারি ক্ষেত্র উপস্থিত আছে। সরকারি ক্ষেত্র উপস্থিত থাকলেই কিন্তু দুটো ব্যাপার সাইমালটেনিয়াসলি চলে আসে। একটা হচ্ছে সরকার জনকল্যাণের স্বার্থে নানা রকম কাজ করেন এবং সেটার জন্য সরকারের দ্রব্য এবং সেবা সামগ্রী ক্রয় করতে হয় এবং তার পেছনে সরকারের কিছু খরচা আছে। এটিকে আমরা সরকারি ব্যয় বলি। আর আরেকটা হচ্ছে সরকার এই ব্যয় তোলার জন্য, ব্যয়টিকে নির্বাহ করার জন্য সরকারের আয়ের উৎস হচ্ছে কর। বিভিন্ন রকম করের মাধ্যমে সরকার যে রাজস্ব আয় করেন সেটিকেই তিনি চেষ্টা করবেন যে বিভিন্ন রকম ব্যয় বিভিন্ন জনকল্যাণমুখী কাজের মাধ্যমে সরকার সেই অর্থকে ব্যয় করেন এবং সরকার কিন্তু কোনো প্রফিট মেকিং অর্গানাইজেশন নয়। আসলে সরকারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে জনকল্যাণ সাধন করা। সেজন্য আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সরকারি প্রতিষ্ঠানই লস মেকিং হয়ে থাকে। তো আমি পার্সপেক্টিভটা বোঝানোর চেষ্টা করছি। তা এই যে অর্থনীতি, আমি যে বদ্ধ অর্থনীতির কথা বলছি, যে কোনো অর্থনীতির মতো এই অর্থনীতির তিনটে মৌলিক একক। প্রথম এককটি হচ্ছে পরিবার, দ্বিতীয় এককটি হচ্ছে ফার্ম এবং তৃতীয় এককটি হচ্ছে সরকার। আমরা যখন একদম প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম, যেখানেতে আমরা জাতীয় আয় আলোচনা রেখেছিলাম, সেখানেতে আমরা একটি আয়ের বৃত্তস্রোতের আলোচনা করেছিলাম। সেখানে 2 সেক্টর, 3 সেক্টর, 4 সেক্টর অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছিল। তো এখানেতে আমরা এরকম একটি 3 সেক্টর ইকোনমি ভাবছি, যেখানেতে পরিবার আছে, ফার্ম আছে এবং তার সাথে সরকার আছে। তো পরিবার যদি অর্থনীতির মধ্যে থাকে তাহলে পরিবার যে বিভিন্ন দ্রব্য এবং সেবা সামগ্রীর চাহিদা অর্থনীতিতে করে সেটাকে আমরা বলি পরিবারের ভোগ ব্যয়জনিত চাহিদা। এটাকে আমরা সি দিয়ে ডিনোট করছি। দ্বিতীয় যে চাহিদাটা সেটা আসে ফার্মের দিক থেকে। ফার্ম যেটা করে কোনো অর্থনীতিতে বিনিয়োগের জন্য চাহিদা করে, সেরকম ফার্মের বিনিয়োগজনিত চাহিদা যেটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করছি। এবং এছাড়াও কোনো অর্থনীতির যে সামগ্রিক চাহিদা যেটাকে আমরা এডি বলছি, এগ্রিগেট ডিমান্ড, তার তৃতীয় উপাংশটি হচ্ছে সরকারের বিভিন্ন দ্রব্য এবং সেবা সামগ্রিক চাহিদা যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করছি। তাহলে অর্থনীতির যদি সামগ্রিক চাহিদা এডি হয় তাহলে এডির তিনটি উপাংশ। একটা হচ্ছে সি অর্থাৎ পরিবারের ভোগ ব্যয়, আরেকটি উপাংশ হচ্ছে আই অর্থাৎ ফার্মের বিনিয়োগ ব্যয় এবং শেষের উপাংশটি হচ্ছে জি অর্থাৎ যেটি হচ্ছে সরকারের ভোগ ব্যয়, বিভিন্ন দ্রব্য এবং সেবা সামগ্রী ক্রয়ে সরকারের ভোগ ব্যয়। এর পরের যে অনুমান সেগুলো হচ্ছে আমরা যে বিভিন্ন রকম ব্যয়ের ধারণা দিলাম, এই ব্যয়গুলোর প্রকৃতি ঠিক কেমন। আমরা প্রথমে এখানে আলোচনা করার চেষ্টা করেছি যে পরিবারের যে ভোগ ব্যয়জনিত চাহিদা
সেটি কিসের ওপর নির্ভর করে? আমরা আগের দিনই কেনসের ভোগ অপেক্ষকের ধারণা পড়েছি এবং সেখানে আমরা দেখেছি যে পরিবারের ভোগ ব্যয়জনিত চাহিদা সাধারণভাবে খরচযোগ্য আয়ের উপর নির্ভরশীল। খরচযোগ্য আয় বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি যে আয় করেন তা থেকে তার কর বাবদ যে প্রদেয় সেটি বাদ দিয়ে দিলে যা পড়ে থাকে সেটাকেই আমরা খরচযোগ্য আয় বলি। অর্থাৎ আমি যা আয় করি তার সবটাই খরচা করতে পারি না, তার একটা অংশ সরকারকে কর বাবদ প্রদান করতে হয়। তো কর বাবদ প্রদান করার পর আমার হাতে যে টাকাটা পড়ে থাকে সেটাকেই আমরা সাধারণভাবে খরচযোগ্য আয় বলি। তো এই ভোগের পরিমাণ কিন্তু খরচযোগ্য আয়ের উপর নির্ভরশীল। সাধারণভাবে এই খরচযোগ্য আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে পরিবারের ভোগ ব্যয়জনিত চাহিদা বাড়ে। কিন্তু এই ভোগ ব্যয়জনিত চাহিদা বাড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াই বাড়লে ওয়াইকে আমরা ওয়াইকে আমরা আয় বলছি, টি কে আমরা ট্যাক্স বলছি। তাহলে ওয়াই মাইনাস টি হচ্ছে খরচযোগ্য আয়। আয় থেকে ট্যাক্সের পরিমাণটা বাদ দিয়ে দিলে যা পড়ে থাকে। আর সি কে আমরা বলছি ভোগ ব্যয় জনিত চাহিদা। তাহলে সি হচ্ছে ফাংশন অফ ওয়াই মাইনাস টি। এবার এইখানেতে গুরুত্বপূর্ণ যেটা বোঝার জায়গা, যেটা গতদিনও আমরা আলোচনা করেছি সরল কেনশীয় মডেলের ক্ষেত্রে, যে ওয়াই বাড়ার সাথে সাথে কিন্তু সি বাড়বে, অর্থাৎ এদের মধ্যে একটা ধনাত্মক সম্পর্ক আছে, কিন্তু গড় ভোগ প্রবণতা হ্রাস পায়। অর্থাৎ ওয়াই বাড়ার সাথে সাথে সি বাড়ে, কিন্তু তার সাথে সাথে এসও বাড়ে। তো তার ফলে যেটা ঘটে যে যারা একটু অধিক ধনী শ্রেণীর মানুষ তাদের গড় ভোগ প্রবণতা, যেটাকে সি বাই ওয়াই দিয়ে ডিনোট করা হয়, সেইটার মান তুলনামূলকভাবে কমে যায়। ওয়াই বাড়ার সাথে এপিসি গড় ভোগ প্রবণতা, অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, হ্রাস পায়। এবং যদি কোনো ব্যক্তির আয় 1 টাকা বাড়ে, ভোগের পরিমাণ 1-এর তুলনায় কম বাড়ে, কারণ প্রত্যেকেরই একটা সঞ্চয় প্রবণতা আছে। তো এই জন্য আমরা এই কোনো ব্যক্তির আয়ের 1 ইউনিট পরিবর্তনে ভোগ ব্যয় যতটা পরিবর্তন হয় তাকে আমরা বলি প্রান্তিক ভোগ প্রবণতা বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। তো আমরা ধরে নিতে পারি যে এই প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এই সব বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমরা গতদিন যে কেনসের ভোগ অপেক্ষক আলোচনা করেছিলাম তাতে বিস্তারিত আলোচিত হয়েছে। যাদের এই জায়গাটা বুঝতে অসুবিধে তারা পুরনো গত সপ্তাহের ভিডিওটি যদি আরেকবার দেখে নেন তাহলে আমার মনে হয় সমস্যা থাকবে না। তো কেনসের যে ভোগ অপেক্ষক সেটিকে আমরা লিখছি এই স্লাইডে যেভাবে দেখানো হয়েছে, c equals to a plus b into y minus t। এই সমীকরণেতে আমরা যদি y minus t এই টার্মটিকে 0 ধরে নিই, অর্থাৎ খরচযোগ্য আয়ের পরিমাণ যদি শূন্য হয়, অর্থাৎ আমার হাতে যদি কোনো টাকা নাই থাকে, তাহলে কিন্তু c এর মানটা ইকুয়ালস টু a হয়, কারণ b ইনটু পরের টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে b ইনটু 0 0 হয়ে যায়, কিন্তু a টার্মটা পড়ে থাকে। এর মান দেখুন পজিটিভ লেখা হয়েছে। হচ্ছে যে বেঁচে থাকার জন্য ন্যূনতম যে ভোগ একটা মানুষকে করতে হয়। আমার আয় না থাকলেও আমাকে সেই পরিমাণ ভোগ যেভাবেই হোক করতে হবে। ধার নিয়ে খুব খারাপ সিচুয়েশন হচ্ছে আমাকে আস্তাকুর থেকেও খাবার কুড়িয়ে নিয়ে খেতে হবে, ভিক্ষে করে খেতে হবে, কিন্তু আমায় খেতে হবে, নাহলে তো আমি বাঁচবো না। তো ওই যে মিনিমাম পরিমাণ ভোগ ব্যয় যেটি আয়ের উপর নির্ভরশীল নয়, এটিকে আমরা বলি স্বয়ংভূত ভোগ ব্যয়। এটাকে আমরা স্মল a দিয়ে ডিনোট করেছি। আর বি হচ্ছে আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে প্রান্তিক ভোগ প্রবণতা, অর্থাৎ আয় 1 ইউনিট বাড়লে ভোগ ব্যয়ের কতটা পরিবর্তন ঘটে, এটাকে আমরা ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই দিয়ে ডিনোট করে থাকি। মানে ডিফারেন্সিয়েশনের টার্মসে বললে ডিডিওয়াই অফ সি। তো এই যে অংশটা ভোগের, এই অংশটা কিন্তু আয়ের উপর নির্ভরশীল। এটাকে আমরা বলি প্রণোদিত ভোগ ব্যয়। প্রণোদিত কথার মানে হচ্ছে যা কারোর দ্বারা প্রভাবিত হয়, তো এখানে আয়ের দ্বারা প্রভাবিত হয়। তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি ভোগ ব্যয়ের দুটো উপাংশ, একটা উপাংশ স্বয়ংভূত যেটি আয়ের উপর নির্ভরশীল নয়, এবং আরেকটি উপাংশ আয়ের উপর নির্ভরশীল যেটিকে আমরা বলছি প্রণোদিত ভোগ ব্যয়, ওই যে বি ইন্টু ওয়াই মাইনাস টি, এই যে পুরো ব্যাপারটা। এবং এখানেতে আমরা স্বাভাবিকভাবেই ওয়াই এর মান বাড়লে খরচযোগ্য আয়ের মান বাড়ে এবং তার ফলে ভোগ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তৃতীয় যে অনুমানটা এই মডেলে করা হয়েছে, যে আমরা সি কে নিয়ে আলোচনা করলাম, সি এর প্রকৃতি কেমন। এছাড়াও কোনো অর্থনীতির যে সামগ্রিক চাহিদা এডি, তার আরো দুটো উপাংশ ছিল। একটা উপাংশ হচ্ছে আই, যেটাকে আমরা বলি বিনিয়োগ ব্যয়, এবং আরেকটি হচ্ছে ডি, যেটা হচ্ছে সরকারের ভোগ ব্যয়। এই যে বিনিয়োগ ব্যয় আই, সেটিকে আমরা এই মডেলে ধরে নিয়েছি ধ্রুবক, অর্থাৎ স্বয়ংভূতভাবে প্রদত্ত। এখন এটা স্বাভাবিকভাবেই লোকের মনে প্রশ্ন জাগে যে আই মানে ইনভেস্টমেন্টের মান অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করতে পারে। যেমন
ফর এক্সাম্পল, যেটা সব থেকে কমন ফ্যাক্টর যেটা ইনভেস্টমেন্টকে প্রভাবিত করতে পারে সেটা হচ্ছে যে বিনিয়োগের উপর যে সুদের হার। অর্থাৎ আমরা যখন কোনো ফার্ম সে যখন বিনিয়োগ করে, সেই বিনিয়োগ করার যে অর্থ, সেই অর্থটা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা ধার নিয়ে সে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করে। পরবর্তী সময়ে যখন তার মানে ওই বিজনেসটা ম্যাচিওর করে, তার প্রফিট করে, যখন সে বাজারে মাল বিক্রি করে তা থেকে আয় করে, সেই টাকা দিয়ে সে ব্যাংকের যে লোন সেটা শোধ করে দেয়। তো এই যে যখন এই বিনিয়োগকারী কোনো বিনিয়োগ করতে যাচ্ছেন, তখন তিনি বিনিয়োগ করার সময় যখন ধার নেন টাকা আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে, তখন এই আর্থিক প্রতিষ্ঠানগুলি ওই বিনিয়োগকারীর কাছ থেকে যে সুদ ধার্য করেন, এটাকে আমরা বিনিয়োগের ওপর সুদের হার বলি। সাধারণভাবে যত সুদের হার বাড়ে তত বিনিয়োগ করার খরচ বাড়ে, কারণ ফেরত দেওয়ার সময় সুদের মূল্যে বেশি অর্থ ফেরত দিতে হয়, তার ফলে বিনিয়োগ ব্যয় কমে যাওয়ার কথা। কিন্তু এই মডেলে ধরা হয়েছে আয় এর মান সুদের হারের উপর নির্ভর করে না। আরো একটি বিষয় আমরা বলতে পারি যে বিনিয়োগের পরিমাণ অনেক সময় অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। অর্থাৎ যদি বিনিয়োগকারীরা মনে করেন যে আগামী দিনে অর্থনীতিতে কিছু ধনাত্মক পরিবর্তন আসতে চলেছে, সামগ্রিক চাহিদা বাড়ার কিছু পরিস্থিতি আসতে চলেছে, অর্থনীতিতে যেটা ইংরেজিতে বলে বুম আসতে চলেছে, তাহলে কিন্তু তারা বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করে। আবার উল্টো দিকে যদি অর্থনীতিতে একটা মন্দাজনিত পরিস্থিতি থাকে, যেমন ভেরি রিসেন্টলি করোনা প্যান্ডেমিকের ফলে ঘটেছিল, তো সেখানেতে উৎপাদন করে তো মাল বাজারে বিক্রি করা যাচ্ছে না যে সামগ্রিক চাহিদার অভাব আছে বলে, সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগের পরিমাণ আবার হ্রাস পায়। তো আমরা এখানে ধরে নিয়েছি যে বিনিয়োগ, এর আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলো দিয়ে বিনিয়োগ প্রভাবিত হয়। সরকারের অনেক সময় নীতি বিনিয়োগকে প্রভাবিত করতে পারে। সরকার বিনিয়োগের উপর যে কর, তাতে কিছু ছাড় দিলে, ভর্তুকি দিলে বিনিয়োগ ব্যয়ের পরিবর্তন ঘটতে পারে। কিন্তু আমরা এখানে আলোচনার সুবিধার জন্য ধরে নিয়েছি বিনিয়োগ ব্যয় স্বয়ংভূতভাবে প্রদত্ত, অর্থাৎ বিনিয়োগ ব্যয়ের পরিমাণ ফিক্সড, অর্থাৎ আয় হচ্ছে ধ্রুবক। এবং একইভাবে আমরা এটাও ধরে নিয়েছি যে সরকারি ভোগ ব্যয় জি এবং করের যে পরিমাণ টি, সেটাও স্বয়ংভূতভাবে প্রদত্ত। এরও মান অর্থনীতিতে দেওয়া আছে। খুব পরিবর্তনের প্রয়োজন পড়লে সরকার জি বা টি এর মান পরিবর্তন করতে পারেন। এই যে নীতি, জি আর টি এর পরিবর্তনের এই যে নীতি, টি মানে কি? সরকারের আয়ের উৎসের জায়গা, আর জি মানে কি? সরকারের খরচের জায়গা। তাহলে এটাকেই আমরা কিন্তু ফিসক্যাল নীতি বলি। ফিসক্যাল নীতি বলতে জি আর টি সংক্রান্ত নীতির কথাই আমরা এখানে বোঝাতে চেয়েছি। তাহলে আমরা বুঝলাম যে অর্থনীতিতে তিনটে ইউনিট, পরিবার, ফার্ম এবং সরকার। তার মধ্যে পরিবারের ভোগ ব্যয় সি, ফার্মের বিনিয়োগ ব্যয় আই, সরকারের চাহিদা বিভিন্ন দ্রব্য সামগ্রী সেবা সামগ্রীর চাহিদা হচ্ছে জি, সামগ্রিক চাহিদা এডি হচ্ছে সি প্লাস আই প্লাস জি। সি ওয়াই মাইনাস টি এর ওপর নির্ভরশীল, অর্থাৎ খরচযোগ্য আয়ের উপর নির্ভরশীল। আই এর মান স্বয়ংভূতভাবে প্রদত্ত, জি এবং টি এর মানও স্বয়ংভূতভাবে প্রদত্ত। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য মডেল। এই মডেলে আমরা কিন্তু কেবলমাত্র দ্রব্যের বাজারের পরিস্থিতি আলোচনা করছি। কেন এই মডেলকে আমরা সরল মডেল বলছি? তার কারণ দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আলোচনাটাকে সহজ রাখার জন্য শুরুতে আমরা কেবলমাত্র দ্রব্যের বাজারকে আলোচনার অন্তর্ভুক্ত করছি। অর্থাৎ দ্রব্যের বাজারে চাহিদা, মানে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ভারসাম্য পরিস্থিতিটা নির্ধারিত হচ্ছে। কিন্তু আমরা সকলে জানি যে কোনো অর্থনীতিতে দ্রব্যের বাজার ছাড়াও সেখানে অর্থের বাজার আছে, সেখানে উপকরণের বাজার আছে, অর্থাৎ শ্রমের বাজার, মূলধনের বাজার। তো এরকম আরো অনেক বাজার কিন্তু এর সাথে অ্যাডেড হয়, মানে সাধারণ অর্থনীতির ক্ষেত্রে। তো সেই মডেলগুলো যখন আমরা অ্যাড করতে থাকবো, সেই ফ্যাক্টরগুলো যখন অ্যাড করতে থাকবো, আস্তে আস্তে সরল কেনশীয় মডেল তার পূর্ণতা পেতে থাকবে এবং একটু একটু করে মডেলের জটিলতা বাড়বে। যেমন এর পরের অধ্যায়, আজকে এই অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর এর যে পরের অধ্যায় আছে সেটি হচ্ছে আইএসএলএম মডেল। তো এই আইএসএলএম মডেলে কিন্তু এই মানে দ্রব্যর বাজারের সাথে সাথে, মানে কমোডিটি মার্কেট বলি, এর সাথে সাথে কিন্তু আমরা অর্থের বাজারকেও ইনক্লুড করব, অর্থাৎ মানি মার্কেট। সেখানে আরো আরেকটি বাজারও কিন্তু আলোচনার বিষয়বস্তু হবে, কিন্তু সেটাও সম্পূর্ণ নয়। যেখানে উপকরণের বাজারটা ধরা হলো না, তো সেটা ধরলে আমরা তখন বলি কমপ্লিট কেনশিয়াল মডেল, মানে অর্থাৎ সম্পূর্ণ আলোচনাটাকে, সব বাজারগুলোকে ইনক্লুড করার একটা প্রচেষ্টা করা হয়। তো যাই হোক, এই মডেলেতে আমরা আলোচনা করছি যে কেবলমাত্র দ্রব্যের বাজারের পরিস্থিতি আমরা আলোচনা করব, এবং এখানেতে আমরা একটা অত্যন্ত স্বল্পকালীন অর্থনীতির আলোচনা করছি। স্বল্পকালীন অর্থনীতির যেটা বৈশিষ্ট্য, যে এখানে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকে,
অর্থাৎ রিসোর্স গুলো সম্পূর্ণভাবে নিয়োজিত হয়নি, পূর্ণ কর্মসংস্থান স্তর অ্যাচিভড হয়নি। তো তার ফলে কি হয় যে অনেক অনিচ্ছাকৃত বেকারত্বের সমস্যা রয়েছে। তাই বিভিন্ন নীতি প্রয়োগের মাধ্যমে সরকার কিন্তু অতিরিক্ত উৎপাদন ঘটাতে পারেন এবং এই বেকার সমস্যা, যারা অনিচ্ছাকৃত বেকার, তাদের এই সমস্যাকে মেটাতে পারেন। কেইনসের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ পিলার আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে তার বক্তব্য ছিল যে কোনো অর্থনীতিতে উৎপাদন এবং কর্মসংস্থান স্তর, সেটা কিন্তু অর্থনীতির সামগ্রিক চাহিদা দ্বারা নির্ধারিত হয়। এই যে এডি কথা বললাম, এই যে সামগ্রিক চাহিদা, এটাই আমরা পরবর্তীকালে দেখবো আমরা কার্যকরী চাহিদা বলতে চাইছি। তো এই সামগ্রিক চাহিদার উপরেই কিন্তু অর্থনীতির উৎপাদন, কর্মসংস্থান, আয় স্তর নির্ধারণ হয়। যদি কোনো কারণে অর্থনীতিতে এই সামগ্রিক চাহিদা পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ফার্ম চাইবে আরো বেশি বেশি করে দ্রব্য এবং সেবা সামগ্রী অর্থনীতিতে উৎপাদন করতে। তারা যত বেশি দ্রব্য সামগ্রী উৎপাদন করতে চাইবে, তত বেশি শ্রম বা আদার যে সমস্ত উপকরণ আছে সেগুলিকে নিয়োগ করবে। তার ফলে এমপ্লয়মেন্ট বাড়বে, কর্মসংস্থানের সুযোগ অর্থনীতিতে বাড়বে। তাহলে লোকের হাতে টাকা আসবে, তার মানে অর্থনীতিতে আয়ের পরিমাণও বাড়বে। অর্থাৎ যদি কোনো অর্থনীতিতে মন্দা পরিস্থিতি তৈরি হয়, যেটা 1930 সালে গ্রেট ডিপ্রেশনের সময় হয়েছিল, যেখান থেকে কেইনসিয়ান রেভলিউশন স্টার্ট, তো সেইটার কিন্তু একটা বড় যুক্তি, সেটা হচ্ছে যে সামগ্রিক চাহিদার অভাব। অর্থনীতিতে চাহিদার অভাবের কারণেই কিন্তু এই মন্দাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়। এবং যেহেতু অর্থনীতিতে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা এবং অনিচ্ছাকৃত বেকারত্বের সমস্যা আছে, তাই যদি অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, তাই ফার্ম চাইলেই তার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে পারে। এবার ফার্ম যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে, তখন তার কাছে পুল অফ রিসোর্স লেবার রয়েছে যারা কর্মহীন। তো তাদেরকে, তারা অনিচ্ছাকৃত বেকার, তাই কাজ করতে চায়, তো তাদেরকে কাজে লাগানো যায়। এবং যেহেতু অতিরিক্ত উৎপাদন ক্ষমতা আছে, বাকি রিসোর্স গুলোকেও কাজে লাগানো যায়। তার ফলে অর্থনীতিতে দামের উপর কোনো প্রভাব পড়ে না। মনে রাখতে হবে, সরল কেনশীয় মডেলে কিন্তু দাম স্তর নিয়ে কোনো কথা বলা নেই। সরল কেনশীয় মডেলে দাম স্তরটা ফিক্সড আমরা ধরে নিতে পারি। এবং তার কারণ হচ্ছে এই যে স্বল্পকালীন সময়ে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা আছে, অনিচ্ছাকৃত বেকারত্বের সমস্যা আছে, তাই অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, কিন্তু দামের কোনো পরিবর্তন ঘটে না। তো এই ছিল মোটামুটি আমাদের সরল কেনশীয় মডেলের প্রাথমিক যে অনুমান। এরপরে যে গুরুত্বপূর্ণ ধারণাটাতে আমরা আসবো, সেটিকে বলা হয় কার্যকরী চাহিদার ধারণা। সাধারণভাবে আমরা কার্যকরী চাহিদা বলতে সেই ধরনের চাহিদাকে বোঝাই যার বৃদ্ধির ফলে কোনো অর্থনীতিতে উৎপাদন এবং কর্মসংস্থান স্তর বৃদ্ধির মাধ্যমে জাতীয় আয়ের বৃদ্ধি ঘটে এবং অর্থনীতিতে মন্দাজনিত যে অনিচ্ছাকৃত বেকারত্বের সমস্যা, সেইটা অর্থনীতি কাটিয়ে উঠতে পারে। অর্থাৎ বিভিন্ন পলিসি, সরকার বিভিন্ন নীতি গ্রহণের মাধ্যমে যদি সি বা আই বা জি এগুলোকে প্রভাবিত করতে পারে, এগুলোকে বৃদ্ধি করতে পারে মন্দাজনিত পরিস্থিতিতে, তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় এবং তার ফলে অর্থনীতিতে উৎপাদন, আয় এবং কর্মসংস্থান বাড়ে। তো এই যে চাহিদার বৃদ্ধি, এটাকেই আমরা কার্যকরী চাহিদা বলতে চেয়েছি। এর পরের যে ধারণাটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হচ্ছে পরিকল্পিত ব্যয় এবং প্রকৃত ব্যয়। কোন একটা অর্থনীতিতে এই দুই রকম ব্যয় বলতে কি বোঝায়? আমরা একটু আগে বললাম অর্থনীতির যে মৌলিক এককগুলি আছে তাদের বিভিন্ন রকম চাহিদা। পরিবারের ভোগ ব্যয়জনিত চাহিদা, ফার্মের বিনিয়োগ ব্যয়জনিত চাহিদা এবং সরকারেরও বিভিন্ন দ্রব্য এবং সেবা সামগ্রিক চাহিদা। এদের সামগ্রিকভাবে আমরা এগ্রিগেট ডিমান্ডও বলি, এডি মানে সামগ্রিক চাহিদা। এবার কোন একটা নির্দিষ্ট সময়ে কোন অর্থনীতিতে পরিবার, ফার্ম বা সরকার কি পরিমাণ চাহিদা করবে বলে ভাবছে, করেনি কিন্তু ভাবছে, এইটিকে আমরা বলছি পরিকল্পিত ব্যয়। এটা কি আমরা অর্থনীতির অনেক সময় পরবর্তী আলোচনায় সামগ্রিক চাহিদা হিসেবে আমরা দেখাই যে পরিকল্পিত প্ল্যান্ড এক্সপেন্ডিচার একটা অর্থনীতির কত। আর অ্যাকচুয়াল যেটা এক্সপেন্ডিচার মানে অ্যাকচুয়াল মানে প্রকৃত ব্যয়, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে অর্থনীতিতে কি পরিমাণ দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয়েছে, সেটিকেই বলা হয় আমাদের প্রকৃত ব্যয়। কারণ আমরা জানি জাতীয় আয়কে ব্যয় শুমারি পদ্ধতিতেও নির্ধারণ করা যায়। তো
তো তার মানে অর্থনীতিতে যে পরিমাণ দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হচ্ছে তার পরিমাণটি হচ্ছে মূলত জাতীয় আয়ের পার্সপেক্টিভ থেকে আমরা যদি ভাবি, তাহলে সেটা হচ্ছে একটা প্রকৃত ব্যয়ের উদাহরণ। তার মানে প্রকৃত ব্যয় আসলে অর্থনীতির এগ্রিগেট সাপ্লাইকে বোঝায়। যেমন পরিকল্পিত ব্যয় একটি সামগ্রিক চাহিদাকে বোঝায়, প্রকৃত ব্যয় কিন্তু সামগ্রিক যোগানকে বোঝায়। তাহলে প্রকৃত পরিকল্পিত ব্যয়কে আমরা এডি এবং প্রকৃত ব্যয়কে আমরা এএস মানে এগ্রিগেট সাপ্লাই হিসেবে ধরতে পারি। এবার একটা বদ্ধ অর্থনীতিতে কোনো অর্থনীতির মধ্যে কত একটা নির্দিষ্ট সময় দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয়েছে সেটাকে আমরা কি বলি? সেটাই তো আমার দেশের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাই অনেক সময় কেউ এই এগ্রিগেট সাপ্লাইকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টও বলেন, বিশেষত এই সরল কেনশীয় মডেলে যেখানে অর্থনীতি বদ্ধ। মুক্ত হলে আমাদের বাইরে থেকেও জিনিসপত্রের আসা বা আমার দেশের জিনিস বাইরে যাওয়ার সুযোগ থাকে। বদ্ধ অর্থনীতি হলে কিন্তু সেই সুযোগটা থাকে না। ভারসাম্য অবস্থায় আমি যা প্ল্যান করি সেটাই রিয়ালাইজড হয়, অর্থাৎ যা পরিকল্পনা করেছি সেটাই প্রকৃতপক্ষে ঘটেছে। এমন পরিস্থিতিকেই আমরা ভারসাম্যের পরিস্থিতি বলি। তাহলে কেনশিয়ান মডেলে ভারসাম্য কোথায় হবে? যেখানে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই পরস্পর সমান হবে। এই ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারণের যে বীজগাণিতিক পদ্ধতি সেটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তো আমরা জানি যে ভারসাম্য অবস্থাতে অর্থনীতিতে কি হয়? এএস আর এডি পরস্পর সমান হয়। এবার এএস এর জায়গায় আমরা কি লিখতে পারি? ওয়াই, অর্থাৎ অর্থনীতিতে কি পরিমাণ উৎপাদন বা কর্মসংস্থান বা আয় আছে সেটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করি। তাহলে ওয়াই হচ্ছে অর্থনীতির এগ্রিগেট সাপ্লাই। ওয়াই মানে যা, এএস মানেও তাই, এটার মধ্যে বুঝতে হবে। আর এগ্রিগেট ডিমান্ডের মধ্যে আমরা ফার্স্ট স্লাইডে দেখেছিলাম তিনটে কম্পোনেন্ট, সি, আই আর জি। এবারে আমরা ওয়াইটাকে ওয়াই রাখছি, ডান দিকে আই আর জিতে কোনো পরিবর্তন করছি না, শুধু সি এর জায়গায় যে ভোগ অপেক্ষকটা আমরা এর আগে কেনশীয় ভোগ অপেক্ষকের আলোচনা করেছিলাম, এখানে সি এর জায়গায় সেই ভোগ অপেক্ষকটি লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস টি। এর পরের লাইনগুলো সিম্পল অ্যালজেব্রা। আমরা এর পরের লাইনে ওয়াই মাইনাস বি ওয়াই করেছি, অর্থাৎ ডান দিক থেকে ভাঙলে ওখানে একটা ডান দিকে প্লাস বি ওয়াই বলে টার্ম আসে। আমি সব ওয়াই গুলোকে একদিকে রাখার চেষ্টা করেছি। তাই ওয়াই মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আই প্লাস জি মাইনাস বিটি। এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলো আছে এ, আই, জি বা বিটি, এই সবগুলোই কিন্তু ধ্রুবক। এর মানটা কিন্তু একটা ধ্রুবক মান। আমরা সাধারণত ধরে নিচ্ছি যে এ, আই, জি এই তিনটের যোগফল বিটির থেকে বেশি, তো তার ফলে এই যোগ মানে এই এ প্লাস আই প্লাস জি মাইনাস বিটি একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এর পরের স্টেপে আমরা কি করেছি? ওয়াই উভয় পক্ষ থেকে কমন, মানে ওয়াই আর বি মাইনাস বি ওয়াই থেকে ওয়াইটা কমন নিয়েছি, তাহলে ওয়ান মাইনাস বি কমন, ওয়াইটা কমন নিলে ওয়ান মাইনাস বি পড়ে থাকে। এবার সেটাকে আমরা যখন ডান দিকে দিয়ে দিয়েছি, অর্থাৎ ওয়াই এর মান দাঁড়িয়েছে এ প্লাস আই প্লাস জি মাইনাস বিটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি। তো এই যে ভ্যালু, এখানে আমাদের অঙ্ক দিলে সব মানগুলো দেয়া থাকবে, এ কত, আই কত, জি কত, বি কত, টি কত, বি বি দেয়া থাকলে ওয়ান মাইনাস বিও বার করা যাবে। তো এখান থেকেই কিন্তু আমরা যে ওয়াই এর মানটা পেয়ে যাব সেটাকেই কিন্তু আমরা ভারসাম্য জাতীয় আয়, যেটাকে আমরা ওয়াই স্টার দিয়ে এখানে ডিনোট করছি। এবার আমি এখানে ছবিতে, আমি জানি না ছবিটা খুব স্পষ্ট তো দেখা যাচ্ছে কিনা, ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে গ্রাফিক্যাল পদ্ধতিতে এই ভারসাম্য জাতীয় আয়টা কিভাবে নির্ধারণ করা যায়। পরীক্ষায় অনেক সময় গ্রাফটা আলোচনা করতে বলা হয়, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আয় স্তর নির্ধারণের ক্ষেত্রে অবিকৃত দ্রব্যের যে মজুদ ভান্ডার তার গুরুত্ব কি। তো এখানে প্রথমে আমাদের আলোচনা করে নিতে হবে যে অবিকৃত দ্রব্যের মজুদ ভান্ডার ব্যাপারটা আসলে কি। আমি একটু আগেই বলেছি যে কোন একটা নির্দিষ্ট বছরে বা নির্দিষ্ট সময়ে ফার্ম যা এক্সপেক্ট করে, যে সমস্ত দ্রব্য সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করতে পারবে বলে ভাবে, প্রকৃতপক্ষে কিন্তু ফার্ম তার সবই বাজারে বিক্রি করে উঠতে পারে না। অনেক সময়ই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়, ফার্ম যা তৈরি করে তার একটু অংশ ফার্ম হয়তো পুরোটা বিক্রি করতে পারে না, তো সেটা ফার্মের গুদামে গুদামজাত হয়ে যায়, এটাকে আমরা বলি ইনভেন্টরি স্টক। কখনো কখনো অর্থনীতির পরিস্থিতি খুব ভালো থাকলে ফার্ম যা উৎপাদন করলো তার থেকেও বেশি বাজারে তার দ্রব্যের চাহিদা থাকতে পারে, তখন ফার্ম তার ওই যে পুরনো গুদামজাত দ্রব্য যেগুলো অবিকৃত আছে সেখান থেকে মাল বের করে নিয়ে এসে বাজারে অতিরিক্ত চাহিদা মেটানোর চেষ্টা করে। তাহলে আমরা যদি বলি এই যে অবিকৃত দ্রব্যের মজুদ ভান্ডার, স্টক,
ইনভেন্টরি স্টক, এটাকে আমরা শর্ট ফর্মে বলছি আইএনভি। স্লাইডের প্রথমে এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে, এই যে আইএনভি, আশা করি আমার কার্সারটা দেখা যাচ্ছে, আইএনভি সেটা হচ্ছে এএস মাইনাস এডি। এএস মানে এগ্রিগেট সাপ্লাই, অর্থাৎ আমি কত মাল যোগান দিয়েছি এবং তার কতটা চাহিদা হয়েছে। তো যদি সাধারণভাবে যদি আমরা দেখি যে এএসটা এডির থেকে বড়, অর্থাৎ আমি যা মাল বাজারে বেচবো বলে নিয়ে এসেছি বাজারে ততটা চাহিদা নেই, তাহলে কি হবে? আমার ইনভেন্টরি স্টক জমে যাবে। ডেল্টা আইএনভি মানে কি? ইনভেন্টরির অ্যাকুমুলেশন, অর্থাৎ ইনভেন্টরি স্টকের পরিবর্তন। ইনভেন্টরি স্টকের পরিবর্তনটা কোন দিকে হবে? ধনাত্মক দিকে হবে, মানে বাড়ার দিকে হবে। আমি যা মাল এনেছি সব বেচতে পারিনি, তাহলে এএস যদি গ্রেটার দ্যান এডি হয় তাহলে ইনভেন্টরি স্টক হবে পজিটিভ। যদি এএস লেস দ্যান এডি হয়, অর্থাৎ আমি যা মাল বাজারে এনেছি বেচবো বলে তার থেকে যদি চাহিদা আরো বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই পুরনো ইনভেন্টরি স্টক থেকে মাল নিয়ে এসে বাজারে বেচতে হবে। সেক্ষেত্রে কিন্তু ডেল্টা আইএনভি লেস দ্যান 0 হবে। আর ফাইনালি যদি আমরা দেখি যে যা মাল এনেছি তাই বিক্রি হয়ে গেল, মানে এক্স্যাক্টলি ডিমান্ড সাপ্লাই সমান, এএস ইকুয়ালস টু এডি, তাহলে আমাদের বক্তব্য হবে যে ইনভেন্টরি স্টকের কোনো পরিবর্তন ঘটেনি, যা শুরুতে ছিল তাই এখন আছে। না গুদামজাত মাল নতুন ঢুকেছে, না ওখান থেকে কোনো মাল বেরিয়েছে। তো তার ফলে কি ঘটবে? যে ডেল্টা আইএনভির মান 0 হবে। এবার ব্যাপার হচ্ছে যে যদি ডেল্টা আইএনভির মান 0 হয় তাহলে আমরা বলি অর্থনীতি ভারসাম্যে আছে। তার কারণ ফার্মের ভারসাম্য কোথাও না, এটা অর্থনীতির ভারসাম্য কখন হয়? যখন ফার্মেরা ভাবে আর আউটপুটের পরিবর্তনের প্রয়োজন নেই, তখনই ভারসাম্য পরিস্থিতি তৈরি হয়। যদি কোনো কারণে এই প্রথম পরিস্থিতিটি হতো, অর্থাৎ এএসটা এডির থেকে বড় হয়েছে, এরকম যদি একটা পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? ডেল্টা আইএনভি যেটা ইনভেন্টরি স্টক জমে যাবে ফার্মের, ফার্ম যা তৈরি করেছে তার সব বিক্রি করতে পারেনি। তাহলে ফার্মের কাছে যদি ইনভেন্টরি স্টক জমতে থাকে তাহলে বাজার ফার্মকে কি সিগন্যাল দেবে? উৎপাদন কমাও, কারণ তুমি যা তৈরি করছো তার সবটা তুমি বেচতে পারছো না। তাহলে সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কি হবে? কমতে থাকবে। কতক্ষণ কমতে থাকবে? যতক্ষণ না ওই পজিটিভ ডেল্টা আইএনভিটা কমতে কমতে জিরোতে এসে থামে, ততক্ষণ অব্দি কমতে থাকবে। জিরোতে আসলে ভারসাম্য হয়ে গেল। আবার উল্টো দিকে যদি দেখা যায় যে এগ্রিগেট সাপ্লাই থেকে এগ্রিগেট ডিমান্ডটা বড় হয়েছে, তার মানে আমাকে মজুদ ভান্ডার থেকে মাল এনে বেচতে হচ্ছে, ইনভেন্টরি স্টক নেগেটিভ, সেক্ষেত্রে মানে কমছে, চেঞ্জটা কমের দিকে, অর্থাৎ আমাকে মাল ইনভেন্টরি স্টক থেকে নিয়ে এসে বাজারে বেচতে হচ্ছে। তো সেই সময় আমাকে বাজার কি সিগন্যাল দেবে? উৎপাদন বাড়াও, কারণ তোমার প্রোডাক্টের ভালো ডিমান্ড আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? ওয়াই বা উৎপাদন ক্রমশ বাড়াতে থাকবো। কতক্ষণ বাড়াবো? যতক্ষণ না ওই ডেল্টা আইএনভি নেগেটিভ থেকে আস্তে আস্তে সেটা জিরোতে এসে পৌঁছায়। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডেল্টা আইএনভির কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে। এই জন্যই স্লাইডে বলা আছে আয় ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারণে অবিকৃত দ্রব্যের মজুদ ভান্ডারের গুরুত্ব কি। এটাই গুরুত্ব যে ইনভেন্টারি স্টকের পরিবর্তনের মাধ্যমে আমরা এনশিওর করতে পারি যে ভারসাম্য উৎপাদন স্তরটা কি হবে। আমরা এই আলোচনাটায় আসছি। এইটা একটা বিষয় বোঝার ছিল, আমি সেটা বললাম। এই প্রথমে বক্স করে দেওয়া আছে, স্লাইডের মাথায় বক্স করে এই কনসেপ্টটা বলা আছে। দ্বিতীয় আরেকটা কনসেপ্ট আমি এখানে একটু বলতে চাই, কারণ এরপরে যে গ্রাফিক্যাল এক্সপোজিশন হবে সেটা বলতে সুবিধা হবে। সেটাই হচ্ছে যে আমরা যদি বলি যে সামগ্রিক চাহিদা রেখা কেমন দেখতে, এডি রেখা, তো আমরা এর আগের দিন সি রেখা কেমন দেখতে দেখেছি, একটা ভার্টিক্যাল ইন্টারসেপ্ট থাকে এবং তার একটা স্লোপ থাকে। এখানে কিন্তু এডি রেখারও কিন্তু ইকুয়েশনটা অলমোস্ট সেরকম। আমি যখন ভোগ অপেক্ষক পড়েছিলাম সেই ভোগ অপেক্ষকের সমীকরণ কি? এ প্লাস বি ওয়াই বা বি ইন্টু ওয়াই মাইনাস, মানে এ প্লাস বি ওয়াই এরকম ছিল, স্মল এ প্লাস বি ওয়াই। আর এখানে যে এগ্রিগেট ডিমান্ড তার সমীকরণটা কি? এ প্লাস আই প্লাস জি মাইনাস বিটি প্লাস বি ওয়াই। তাহলে আমি যদি ভোগ অপেক্ষক আর এগ্রিগেট ডিমান্ড অপেক্ষককে ওপর নিচে রাখি তাহলে দেখবো চেঞ্জটা শুধু ইন্টারসেপ্টে আছে। ইন্টারসেপ্ট হয়তো আর একটু বড় কিন্তু স্লোপ একই বি। শুধু এখানে যে ছবিটা আঁকা হয়েছে সেই ছবিতে এডি রেখাকে ভোগ ব্যয় রেখার মতোই দেখতে, কিন্তু ইন্টারসেপ্টটা একটু আলাদা, ইন্টারসেপ্টটা একটু বেশি, সি এর থেকে আরেকটু বেশি, কারণ ওর সাথে আই জি এগুলো সব যোগ হচ্ছে। আর স্লোপটা কিন্তু বি মানে এমপিসি। এবার প্রশ্ন জাগে তাহলে এস রেখাকে কেমন দেখতে? এস মানে আমি একটু আগে বলেছি এস মানেও যা ওয়াই মানেও তাই। তাই আমি যদি ভার্টিক্যাল অ্যাক্সিসেতে এস আর হরাইজন্টাল অ্যাক্সিসেতে ওয়াই মাপি, তার মানে বেসিক্যালি আমি বলতে চাইছি আমি ভার্টিক্যাল অ্যাক্সিসেতেও ওয়াই মাপছি, হরাইজন্টাল অ্যাক্সিসেতেও ওয়াই মাপছি। তার মানে আমি বলতে চাইছি
আমি হরাইজন্টাল দিকে যে ডিস্টেন্সটা মাপছি সেটাই ভার্টিক্যাল ডিস্টেন্সে হলে কত হতো সেটা বুঝতে চাইছি। আমি আবার বোঝানোর চেষ্টা করি। আমি যখন ভার্টিক্যাল অ্যাক্সিসেতে এস নিচ্ছি, হরাইজন্টাল অ্যাক্সিসেতে ওয়াই নিচ্ছি, তখন ভার্টিক্যাল অ্যাক্সিসেতে এস মানে যা ওয়াই মানেও তাই। তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসেতে এস নিচ্ছি মানে ভার্টিক্যাল অ্যাক্সিসেতে ওয়াই নিচ্ছি। তাহলে এই যে ছবিটা স্লাইডের মাথাতে দেওয়া আছে, তাহলে আমি ভার্টিক্যাল অ্যাক্সিসেতেও ওয়াই নিচ্ছি, হরাইজন্টাল অ্যাক্সিসেতেও ওয়াই নিচ্ছি। টিপিক্যাল না সিচুয়েশন, দুটো অ্যাক্সিসেতে একই জিনিস মাপছি। তার মানে আমি এইদিকে হরাইজন্টালি যতটা ডিস্টেন্স মাপছি, ভার্টিক্যালিও আমার সেই ততটা ডিস্টেন্সই হওয়ার কথা। অর্থাৎ এই ছবিতে এই যে 45 ডিগ্রি বলে একটা লাইন আঁকা হয়েছে, আমি যদি লাইনের ওপর কোনো একটা পয়েন্ট নিই এ বলে, এ থেকে দুটো পারপেন্ডিকুলার টানি এ বি আর এ সি, তার মানে যদি এই এ বিন্দুটা সত্যি সত্যি এমন একটা বিন্দু হয় যে এটা বোঝায় যে এর থেকে ভার্টিক্যাল ইন্টারসেক্ট এবং হরিজন্টাল ইন্টারসেক্ট যেটা দুটো তৈরি হচ্ছে ওসি আর ওবি ছবিতে, তারা একই পরিমাণ দেখাবে, তবেই এই জিনিসটা মানে দাঁড়ায় যে আমি হরিজন্টাল দিকে যা দেখাচ্ছি ভার্টিক্যাল দিকেও তাই দেখাচ্ছি। অর্থাৎ এই ছবিতে ওবিও যা ওসিও তাই, এমনটা হতে হবে। অর্থাৎ দুদিকেই তো ওয়াই মাপছি, তাহলে এদিকে যতটা ওয়াই ওদিকে ততটা ওয়াই তো হতে হবে। এটা একমাত্র সম্ভব যখন এই স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন একটা 45 ডিগ্রি লাইন হয়। কেন হয় সেই ব্যাখ্যাটা এখানে আমি দিয়েছি। যদি আমি একটা লাইন নিতাম যে লাইনটার কোণটাকে আমি জানি না কত কোণ, আমি থিটা কোণ ধরছি, তার উপর একটা বিন্দু নিতাম এ, এবং সেখান থেকে এই দুটো পারপেন্ডিকুলার টানতাম, এটা হচ্ছে ওবি, এটা হচ্ছে ওসি। তাহলে আমরা যদি এবার এ এ বি ও এই এই ত্রিভুজটা ধরি, সকলকে দেখার কথা বলছি স্লাইডে, এ বি ও, তাহলে এর যে ট্যান থিটা, ট্যান থিটা আমরা ছোটবেলা পড়েছি মাধ্যমিকে, কি হয়? বিপরীত বাহু ডিভাইডেড বাই ভূমি, মানে লম্ব বাই ভূমি অনেক সময় বলে। তো সেটা কি হবে? এবি বাই ওবি, এই যেখানে লেখা আছে ট্যান থিটা মানে এবি বাই ওবি। তাহলে এবার এই যে ট্যান থিটা, এটার মান যদি আমার যদি এবি ডিস্টেন্স মানে তো ওসি ডিস্টেন্স, তাহলে এবি আর ওবি কে এক হতে গেলে কি হতে হবে? ট্যান থিটার মানটাকে একের সাথে সমান হতে হবে, তবেই না এবি ইকুয়ালস টু ওবি হবে। তো এই থিটার মান কত হলে ট্যান থিটা 1 হয়? 45 ডিগ্রি হলে হয়। এই জন্য ট্যান 45 ডিগ্রি এমন একটি বিশেষ রেখা যে যে কোনো ভার্টিক্যাল ডিস্টেন্সকে হরাইজন্টাল ডিস্টেন্সে কনভার্ট করে দিতে পারে, হরাইজন্টাল ডিস্টেন্সকে একই পরিমাণ ভার্টিক্যাল ডিস্টেন্সে কনভার্ট করে দিতে পারে। তাই আমি এখান থেকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে 45 ডিগ্রি লাইনটা আসলে কেমন হয়। তো এবার আমরা এখানে একটা এস রেখা এবং একটা এডি রেখা এঁকেছি। ছবিতে দেখানো হচ্ছে এস রেখাটা লাল কালি দিয়ে আঁকা আছে, এডিটা কালো কালি দিয়ে আঁকা আছে, এবং যেহেতু এস রেখা 45 ডিগ্রি লাইন, এর ঢাল বা স্লোপ হচ্ছে 1 এবং সেটি মূল বিন্দু। এবার অর্থনীতিতে ভারসাম্য কোথায় হবে? ভারসাম্য সেখানেই হবে যেখানে এডি আর এস পরস্পর সমান। তো এখানে সেটি কোথায় ঘটেছে? ই বিন্দুতে ঘটেছে, যেখানে এডি এবং এস পরস্পর সমান। আর এডি আর এস পরস্পর সমান হলে আমরা কি জানি? ইনভেন্টরি ডেল্টা আইএনবি কি হয়ে যায়? 0 হয়ে যায়। তো এখানে দেখানো হয়েছে যে ই বিন্দুতে ডেল্টা আইএনবি 0। তাহলে এটাই হচ্ছে আমার ভারসাম্য উৎপাদনের পরিমাণ বা আয়স্তর। এর সাপেক্ষে আয়ের পরিমাণটা কত? y0। অর্থাৎ y0 তে যদি আমি থাকি তাহলে কিন্তু আমি ভারসাম্যে আছি। এবার যদি আমি কোনো কারণে মনে করি না আমি y0 তে নেই, আমি y0 থেকে একটু বেশি কোথাও উৎপাদন করে ফেলেছি, ধরে নেওয়া যাক y2, তাহলে এই যে এখান থেকে যদি আমি অরিজিন বলি, তাহলে অরিজিন থেকে y2 এই যে ডিস্টেন্স, এটা হরাইজন্টালি যে ডিস্টেন্স, এটাকে ভার্টিক্যালি কনভার্ট করলে কি দাঁড়াবে? jy2, কারণ 45 ডিগ্রি লাইনের উপর যে হচ্ছে। তাহলে এই ও এখানে যদি ও হতো, ও y2 মানে যা, jy2 মানেও তাই। অর্থাৎ যে কোনো হরাইজন্টাল ডিস্টেন্সকে আমি একই পরিমাণ ভার্টিক্যাল ডিস্টেন্সে কনভার্ট করতে পারি। তাহলে যদি অর্থনীতির সামগ্রিক যোগানটা ও y2 হয়, সেটাকে ঘুরিয়ে বলা যায় সেটা হচ্ছে jy2। আর y2 উৎপাদনে সামগ্রিক চাহিদা কত? সেটা এদিকে ডিমান্ড কার্ড থেকে পাওয়া যাচ্ছে ky2। তাহলে y2 উৎপাদন করলে আমার চাহিদা হচ্ছে ky2, যোগান হচ্ছে jy2। তাহলে এই যে জেকে পরিমাণ একটা অতিরিক্ত দ্রব্য রয়ে গেল যেটা আমি বিক্রি করতে পারলাম না, চাহিদা তত নয় বলে। তাহলে আমার কি হবে? যদি আমার যোগানটা চাহিদার থেকে বড় হয়, এই যে ছবিতে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমার ডেল্টা আইএনবি কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। এই যে এখানে লেখা আছে ডেল্টা আইএনবি গ্রেটার দ্যান 0। আর যদি পজিটিভ হয় তাহলে ফার্মকে কি সিগন্যাল দেয় বাজার? তুমি উৎপাদন কমাও। এই যে ছবিতে দেখানো হচ্ছে y2 থেকে আস্তে আস্তে সে y0 এর দিকে চলে আসছে। কতক্ষণ আসবে? যতক্ষণ না ডেল্টা আইএনবি 0 হয়। ডেল্টা আইএনবি কোথায় 0 হয়? যখন y0 উৎপাদন স্তরে আমরা আসি। তাহলে যদি আমি বাই চান্স একটু বেশি উৎপাদন করে ফেলি,
তাহলে সরল কেনশীয় মডেলের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে আস্তে আস্তে y2 থেকে y0 এর দিকে তাকে নিয়ে চলে আসবে। ঠিক একইভাবে যদি উৎপাদনের পরিমাণ কম হয়ে y1 হতো, অর্থাৎ OY1 হতো, সেটা ভার্টিক্যাল দিকে হলে কত হতো? GY1, লাল দাগের উপর যেটা আছে। তার মানে আমার যদি বলি OY1 সাপ্লাই হয়েছে, তার মানে আমি বলছি GY1 সাপ্লাই হয়েছে। আর Y1 উৎপাদনে একদিকের ডিমান্ড কত? FY1। তাহলে চাহিদা FY1 যোগান GY1। তাহলে এক্ষেত্রে কিন্তু আবার চাহিদাটা যোগানের থেকে বেশি হয়ে গেছে, অর্থাৎ এই যে এডিটা এএস এর থেকে বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি দেখব? ইনভেন্টরি স্টক নেগেটিভ, আমাকে গুদাম ঘর থেকে মাল এনে বেচতে হচ্ছে। এবং সেইটা যদি ঘটে সেক্ষেত্রে আমার কি ঘটবে? যে ফার্ম বলবে, ফার্মকে বাজার কি সিগন্যাল দেবে? উৎপাদন বাড়াও। সেজন্য আমরা Y1 থেকে ধীরে ধীরে Y0 এর দিকে আসবো এবং Y0 তে এসে থামবো। কেন? কারণ সেখানে আবার ডেল্টা ইএনভি জিরো। তাহলে এইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনভেন্টরি স্টকের চেঞ্জের মাধ্যমে আমরা আসলে ভারসাম্যটাকে সুনিশ্চিত করতে চাইছি এবং কেনশিয়ান মডেলে এই ভারসাম্য সুনিশ্চিত হয়। অর্থাৎ Y0 তে একবার যদি ভারসাম্য উৎপাদন স্থির হয়, তা থেকে কোনো নড়াচড়া ঘটলে মডেলের টেন্ডেন্সি এমন যে সে আবার ঘুরে ফিরে Y0 তেই ফিরে আসে। এজন্য বলা হয় কেনশিয়ান ইকুইলিব্রিয়াম স্টেবল। আর এই স্টেবিলিটির শর্ত কি? এডি রেখাটাকে ফ্ল্যাটার হতে হবে দেন এএস রেখা। এডি রেখার ঢালটা বেশি, ফ্ল্যাটার দেন এএস। উল্টোটা হলে কিন্তু আমরা দেখতাম মডেল আনস্টেবল হয়ে যেত। তাহলে স্টেবিলিটির শর্ত কি? এডি রেখার ঢাল যেটা, সেটা এএস রেখার যে ঢাল তার থেকে ছোট হতে হবে। পজিটিভ হতে হবে কিন্তু ছোট হতে হবে। তো এডি রেখার ঢাল কত? আমরা ছবিতে দেখেছি এডি রেখার ঢাল হচ্ছে বি, মানে এমপিসি। আর এএস রেখার ঢাল কত? 1। তাহলে আমরা বলতে পারি যে স্টেবিলিটির শর্ত কি? এমপিসি লেস দেন 1। এবার সবাই ভেবে দেখো, আমরা যখন সরল কেনশীয় মডেল পড়েছিলাম, এমপিসির মান 0 থেকে 1 এর মধ্যে থাকে কেন বলা হতো? এখানে কিন্তু আমরা তার আরেকটা এক্সপ্লেনেশন পেলাম। টু মেক দ্য মডেল স্টেবল, টু মেক দ্য ইকুইলিব্রিয়াম স্টেবল। এরপর একটা ধারণা আমরা জানবো যেটাকে বলা হয় গুণকের ধারণা। এই যে আমরা সরল কেনশীয় মডেলে কিছু কিছু ব্যাপারকে ধ্রুবক ধরে রেখেছি না, যেমন স্বয়ংভূত ভোগ ব্যয়, স্বয়ংভূত বিনিয়োগ ব্যয়, করটা ধ্রুবক, সরকারি ব্যয়টা ধ্রুবক। এদের যদি কোনো একটার 1 ইউনিট পরিবর্তন ঘটে, অর্থাৎ স্মল এ, আই, জি, টি, এগুলোর যদি 1 ইউনিট চেঞ্জ ঘটে, তাহলে দেখা যায় অর্থনীতিতে ওয়াই এর চেঞ্জ তার থেকেও বেশি ঘটে। অর্থাৎ 1 ইউনিট চেঞ্জ হলো হয়তো দেখা গেল জি, তার ফলে দেখা গেল ওয়াই এর চেঞ্জ হয়ে গেল 3 ইউনিট। তাহলে এই যে 1-এর 3 গুণ পরিবর্তন ঘটলো, এই যে সংখ্যাটা 3, এটাকেই আমরা বলছি গুণক। তো এবার আমরা একটু বুঝে নিই যে সরকারের যে সম্প্রসারণশীল এবং সংকোচনশীল নীতি বলতে কি বোঝাচ্ছে ফিসক্যাল নীতি। প্রথমেই বলা দরকার, ফিসক্যাল নীতি বলতে আমরা সরকারের আয় ব্যয়ের নীতিকে মূলত বুঝি। সরকারের আয় এবং ব্যয় সংক্রান্ত নীতি। সরকারের আয়ের উৎস হচ্ছে ট্যাক্স এবং ব্যয়ের সোর্স হচ্ছে এক্সপেন্ডিচার জি। তার মানে মূলত টি মাইনাস জি ব্যাপারটাই থাকে আর কি সরকারের আয় ব্যয়ের ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে আরেকটি ব্যয়ের কথা বলা হয়, যেগুলো বলা হয় যে ট্রান্সফার পেমেন্ট সরকার অনেক সময় করেন। অর্থাৎ আমরা এটা জাতীয় আয়ের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম যে কোনো ব্যক্তি কোনো উৎপাদনশীল কাজ না করেও যদি কিছু অর্থ উপার্জন করে। যেমন ধরে নেওয়া যাক আমি এখন কলেজে পড়াই, তো সরকার আমাকে কি মাইনে দেন। তা আমি কলেজে যাই, পড়াই, ক্লাস নিচ্ছি, এখানে পড়াচ্ছি, তো তার বিনিময়ে, আমার এই পরিশ্রমের বিনিময়ে আমি কিছু রিটার্ন পাচ্ছি। কিন্তু আমার রিটায়ারমেন্টের পর যেহেতু আমি সরকারি সংস্থায় আছি, তাহলে আমাকে একটু সরকার পেনশন দেবে। তখন কিন্তু আমি পড়াচ্ছি না। তাহলে আমি তখন কিন্তু উইদাউট প্রোডাক্টিভিটি আমি পেনশন আয় করব। তাহলে পেনশন আয় একটা ট্রান্সফার পেমেন্টের উদাহরণ। বেকার ভাতা উদাহরণ, ভিখারি আয় উদাহরণ। আমরা এগুলো পড়েছি জাতীয় আয়ের চ্যাপ্টারে। তো সরকারের এই যে খরচাগুলো, এগুলো খানিকটা মানে কি বলবো, আনপ্রোডাক্টিভ, কারণ এগুলো দেওয়ার বিনিময়ে সরকার কোনো কাজ পাচ্ছেন না। আর কিছু আছে যেগুলো সরকার প্রোডাক্টিভ খরচা করেন, রাস্তাঘাট তৈরি করেন, বা যারা প্রকৃতপক্ষে কাজের মাধ্যমে আছেন। আমার স্যালারিটা এই মুহূর্তে সরকারের একটা প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, কারণ আমরা উই আর ক্রিয়েটিং নলেজেবল পিপলস, ক্লিয়ার। বা সরকারি বিভিন্ন দপ্তরে যে কাজকর্ম হয় তার যে খরচ ইত্যাদি। তো এবার এই যে সরকারের যে নীতি, এবার যে নীতির প্রভাবে কোনো অর্থনীতিতে আয়, উৎপাদন বা কর্মসংস্থান বৃদ্ধি পাবে, তাকে বলা হবে সম্প্রসারণশীল নীতি। যেমন আমরা দেখব যে সরকার যদি সরকারি চাহিদা বাড়িয়ে দেয় জি,
তাহলে কি হবে, ওই সি প্লাস আই প্লাস জি যদি জি বাড়ে তাহলে এগ্রিগেট ডিমান্ড বাড়বে, এগ্রিগেট ডিমান্ড বাড়লে অর্থনীতিতে আয় উৎপাদন বাড়বে, কারণ কেনশিয়ান অর্থনীতি হচ্ছে ডিমান্ড ডিটারমিন্ড। তো তার ফলে জি বাড়াটা হচ্ছে সম্প্রসারণশীল ফিসকাল নীতি। অর্থাৎ সম্প্রসারণশীল ফিসকাল নীতি বলতে সেই নীতিকে বোঝায় যে নীতি নিলে, যে ফিসকাল নীতি নিলে অর্থনীতিতে আয় উৎপাদন কর্মসংস্থান বাড়ে। একইভাবে যদি সরকার টি কমিয়ে দেয় ট্যাক্স, তাহলে আমার খরচযোগ্য আয় বেড়ে যাবে, তাহলে আমি ভোগ ব্যয় বাড়িয়ে দেবো, তার ফলেও কিন্তু আমার অর্থনীতিতে আয় উৎপাদন কর্মসংস্থান বাড়তে পারে। তাহলে সম্প্রসারণশীল ফিসকাল নীতি একটা হচ্ছে জি বাড়া আর একটা হচ্ছে টি কমা। ঠিক উল্টোটা হচ্ছে সংকোচনশীল, অর্থাৎ যে ফিসকাল নীতির ফলে অর্থনীতিতে আয় উৎপাদন বা কর্মসংস্থান কমে যায়। এবং সরকার যদি জি কমিয়ে দেন তাহলে এগ্রিগেট ডিমান্ড কমে যাবে, তো তার প্রভাবে কি হবে, অর্থনীতির উৎপাদন কমে যাবে। সরকার যদি ট্যাক্স বাড়িয়ে দেন, কমানো না বাড়িয়ে দেন, তাহলে কি হবে, ভোগ খরচযোগ্য আয় কমে যাবে, তাহলে ভোগ ব্যয় কমে যাবে সি, তার মানে এগ্রিগেট ডিমান্ড কমে যাবে, তার ফলেও কিন্তু অর্থনীতিতে আয় উৎপাদন ইত্যাদির পরিমাণ কমে যাবে। তো এইগুলোকে বলা হয় সংকোচনশীল ফিসকাল। আমরা সরকারের বাজেটকে বললাম, বাজেট আসলে সরকারের আয় এবং ব্যয়ের মধ্যে একটা সম্পর্ক। তো আমরা সরকারের বাজেটকে যদি বি দিয়ে ডিনোট করি, তাহলে বি হচ্ছে টি মাইনাস, টি হচ্ছে সরকারের আয়ের, ট্যাক্স থেকে যে আয়, আর এই একটু আগে বলছিলাম খরচার দুটো পার্ট, একটা হচ্ছে জি যেটা প্রত্যক্ষ সরকারের উৎপাদনশীল খরচ, আর একটা হচ্ছে টিআর, আমি যেমন উদাহরণ দিচ্ছিলাম পেনশনের পেছনে খরচ বা ইত্যাদি ইত্যাদি, বেকার ভাতা এগুলোর ক্ষেত্রে আর কি। তো সেগুলোকে বলছি ট্রান্সফার। তো আমাদের এই আলোচনাতে ট্রান্সফারের কথা সেভাবে আনা হয়নি, তবু আমি জানিয়ে রাখলাম যেহেতু আমাদের যে মডিউলগুলো আছে, যে বইগুলো আছে, তাতে টিআর এর কথাটা উল্লেখ আছে বলে আমি বললাম। তো কোনো ক্ষেত্রে খুব স্বাভাবিক যদি সরকারের আয় তার ব্যয়ের থেকে বেশি হয়, অর্থাৎ টি যদি গ্রেটার দেন জি প্লাস টিআর হয়, তাহলে সরকারের বাজেটে পজিটিভ থাকবে, অর্থাৎ বাজেটে উদ্বৃত্ত আছে বলা হবে। যদি সরকারের আয় তার ব্যয়ের তুলনায় কম হয়, তাহলে বাজেট বিটা লেস দেন জিরো হবে, তখন আমরা বলবো সরকারের বাজেটে ঘাটতি আছে, ঘাটতি বাজেট। আর যদি দেখা যায় যে টি ইকুয়ালস টু জি প্লাস টিআর হচ্ছে, খুব রেয়ার পসিবিলিটি, তখন বি জিরো হবে, তখন আমরা বলবো সরকারি বাজেটে ব্যালেন্স আছে, অর্থাৎ বাজেট সুষম আছে, বাজেটে ব্যালেন্স আছে। তো এই তিনটে কনসেপ্ট আমাদের জেনে রাখতে হবে, কারণ এরপরে আমরা কয়েকটা গুণকের ধারণা দেখানোর চেষ্টা করব। তো আমরা তিনটে গুণক আজকে দেখাবো। তার প্রথমটা হচ্ছে যে সরকারি ভোগ ব্যয় গুণক। অর্থাৎ আমি বলতে চাইছি যে যদি কেনশীয় মডেলে সরকারি ভোগ ব্যয় 1 ইউনিট বাড়ে, তাহলে আয়ের পরিমাণ 1 এর থেকেও বেশি বেড়ে যায়। 1 এর যত গুণ বাড়ে সেটাই হচ্ছে সরকারি ভোগ গুণকের মান। প্রথমেই ছবিটা দেখা যাক, এতে বুঝতে সুবিধা হবে, তারপর আমি অঙ্কটায় আসছি। ভার্টিক্যাল অ্যাক্সিসেতে আমি এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই মাপছি, হরাইজন্টাল অ্যাক্সিসেতে ওয়াই মাপছি। আগের মতোই এগ্রিগেট সাপ্লাই, এই যে লাল রেখাটি যেটি 45 ডিগ্রি লাইন আমরা জানি, এবং এগ্রিগেট ডিমান্ড প্রাথমিকভাবে ছিল এই নিচের রেখাটা, এডি মানে সি প্লাস আই প্লাস জি। তাহলে অর্থনীতির প্রাথমিক ভারসাম্য কোথায় হয়েছিল, ই বিন্দুতে, এবং এই ই বিন্দুর সাপেক্ষে অর্থনীতিতে উৎপাদনের পরিমাণ কত ছিল, ওয়াই ছিল। এবার ভালো করে যেটা বোঝার দরকার, যে সরকার তার ভোগ ব্যয় বাড়িয়ে দিলেন। যদি সরকারের ভোগ ব্যয় বেড়ে যায়, ধরে নেওয়া যাক ডেল্টা জি পরিমাণ বেড়ে গেল, তাহলে সরকারের ভোগ ব্যয় বাড়লে সেটি কার্ভের স্লোপকে কোনোভাবে প্রভাবিত করে না, কারণ স্লোপের মধ্যে কোথাও তো জি নেই, স্লোপ তো হচ্ছে বি এমপিসি, তার মধ্যে কোথাও তো জি নেই। তাহলে জি বাড়লে যেখানে যেখানে জি আছে কার্ভের সেই জায়গাগুলো এফেক্টেড হবে। তো জি কোথায় আছে, ওই ইন্টারসেপ্টের মধ্যে এ প্লাস আই প্লাস জি মাইনাস বিটি ছিল। তো এখন যদি জিটা বেড়ে যায়, তাহলে কি হবে, ইন্টারসেপ্টটা আগের থেকে একটু বেড়ে যাবে, কতটা বাড়বে, যতটা জি বাড়বে। এই জন্য এই গ্যাপটাকে আমরা ডেল্টা জি বলছি। তাহলে এখন নতুন এগ্রিগেট ডিমান্ড কার্ভ কি হবে, এডি ড্যাশ, এডি ড্যাশ কি হবে, সি আই জি প্লাস ডেল্টা জি বার, ডেল্টা জি এর আগেরটা ছিল সি প্লাস আই প্লাস জি, এখন হবে সি প্লাস আই প্লাস জি প্লাস ডেল্টা জি। তাহলে সেক্ষেত্রে এখন অর্থনীতির নতুন ভারসাম্য কোথায় হবে, এগ্রিগেট সাপ্লাই কোনো চেঞ্জ হয়নি, ডিমান্ডটা হঠাৎ বেড়েছে জি বাড়ার ফলে। তাহলে এখন নতুন ভারসাম্য এফ বিন্দুতে হবে, এবং এফ বিন্দুর সাপেক্ষে উৎপাদনের পরিমাণ কত, বাই ওয়ান। তাহলে অর্থনীতিতে জি এর পরিবর্তন হলো ডেল্টা জি, ছবিতে চোখে দেখা যাচ্ছে কতটা চেঞ্জ হয়েছে, আর তার ফলে আয়ের পরিবর্তন কত হলো, ওয়াই জিরো থেকে ওয়াই ওয়ান, এটাকে আমরা ডেল্টা ওয়াই বলছি। ছবি থেকে খুব স্পষ্ট আয়ের পরিবর্তনটা কিন্তু জি এর পরিবর্তনের থেকে অনেক বেশি হয়েছে, যে ডেল্টা ওয়াইটা কিন্তু ডেল্টা জি এর থেকে বেশি, অর্থাৎ ডেল্টা ওয়াই বাই ডেল্টা জি গ্রেটার দেন ওয়ান।
এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা জি এর যে মান, এই মানটাকেই বলে সরকারি ভোগ ব্যয় গুণক। প্রশ্ন হবে এই মানটা আমি কি করে বার করবো? এবার এখানে দেখাচ্ছি আমি মানটা আমি কি করে বার করবো। আমরা জানি কেনশীয় মডেলে ভারসাম্যাবস্থায় এএস ইকুয়ালস টু এডি হয়, এবং আমরা এডির যে মান সেটা বসিয়েছি সি প্লাস আই প্লাস জি। এখানে সি এর ব্র্যাকেটে ওয়াই মাইনাস টি লেখা আছে, তার মানে এই নয় সি ইন্টু ওয়াই মাইনাস টি, তা নয়, কিন্তু এখানে বলতে চাইছি সি ইজ এ ফাংশন অফ ওয়াই মাইনাস টি। এটা ফাংশনাল নোটেশন, সি ফাংশন অফ ওয়াই মাইনাস টি, এইভাবে আমি বোঝাতে চেয়েছি। অর্থাৎ ভোগের পরিমাণটা খরচযোগ্য আয়ের উপর নির্ভরশীল। এবারে আশা করি তোমরা সবাই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়েছো। এবার এই যে সমীকরণটি আছে, এই সমীকরণের উভয় পক্ষকে আমরা জি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যদি করি, অন্তর্কলজ যদি করি, তাহলে কি পাই? বাঁ দিকে শুধু ওয়াই ছিল, সেটা আবার হয়ে যায় ডিওয়াই বাই ডিজি। আর ডান দিকে ছিল সি ইন্টু ওয়াই মাইনাস টি, তাহলে এটা হবে ডিসি বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিজি মাইনাস ডিটি বাই ডিজি। চেন রুল, আশা করি এই অঙ্কের বিষয়টা তোমরা জানো। অ্যাজ ইফ ডিসি বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিজি মানে হচ্ছে এই ডিওয়াই ডিওয়াই কে যদি আমরা ক্যান্সেল করি, তার মানে ডিসি বাই ডিজি হচ্ছে আর কি, আমি বোঝাতে চেয়েছি। কিন্তু আসলে এটা চেনের মাধ্যমে হয়। জি তো ডাইরেক্টলি সি কে ইম্প্যাক্ট করে না, জি ইম্প্যাক্ট করে কাকে? ওয়াই কে, আর ওয়াই আবার তাকে ইম্প্যাক্ট করে সি কে। এইভাবে বুঝতে হয় চেন রুল। জি এর পরিবর্তন ওয়াই এর উপর প্রভাব ফেলে, সেই ওয়াই এর উপর পরিবর্তন আবার সি এর উপর প্রভাব ফেলে। আর ডিটি বাই ডিজি হয় পরের টার্মটা, প্লাস ডিআই বাই ডিজি প্লাস ওয়ান। এটা ওয়ান কেন? কারণ জি কে জি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ওয়ান। এবার আমাদের এই মডেলে অনুমান কি? প্রথম অনুমান হচ্ছে যে টিটা গিভেন, অনুমান হচ্ছে যে আইটা গিভেন। তাহলে ডিটি বাই ডিজিও ফিক্সড, ডিআই বাই ডিজিও জিরো, কারণ যেহেতু টিটা ফিক্সড আইটা ফিক্সড, তাই এদের ডিফারেন্সিয়েশন জিরো হবে। তাহলে এই টার্মগুলোকে যদি আমি লিখি, তাহলে বাঁ দিকটা ডিওয়াই বাই ডিজি থাকে, ডান দিকে ডিসি বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিজি থাকে, কিন্তু তার পরের টার্ম এটা জিরো হয়ে যায়, তাই জিরোর সাথে যাই গুণ করি জিরো হয়ে যায়, তাই আর লিখিনি। ডিআই বাই ডিজিটাও জিরো হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধু ওয়ান। এবার এখান থেকে আমি যদি ডিওয়াই বাই ডিজি দেওয়ার টার্মগুলোকে সব বাঁ দিকে নিয়ে চলে যাই, তাহলে এই যে ডিডিজি অফ ওয়াই মাইনাস ডিডি ওয়াই অফ সি ইন্টু ডিডিজি অফ ওয়াই, এই যেখানেতে ডিডিজি অফ ওয়াই বলে দুটো টার্ম আছে, সেটা কমন নিয়ে নিলে ওয়ান মাইনাস, আমরা সাধারণ বাংলায় বলি ডিসি বাই ডিওয়াই, আসলে বলা উচিত ডিডি ওয়াই অফ সি। হ্যাঁ, যাই হোক, তো এই যে ডিসি বাই ডিওয়াই আর কি আমাদের চলতি ভাবে বললে, তো এটা আসলে কি? এমপিসি, ওয়াই এর পরিবর্তনে সি এর পরিবর্তন। তাই আমরা এই জায়গাটা লিখছি ওয়ান মাইনাস এমপিসি ইন্টু ডিওয়াই বাই ডিজি ইকুয়ালস টু ওয়ান, যেহেতু ডিসি বাই ডিওয়াই মানে এমপিসি। তাহলে ডিওয়াই বাই ডিজির মান কত হবে? ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি। এবার যদি অঙ্কে আমি এমপিসির মানটা জেনে থাকি, তাহলে আমি বার করে দিতে পারবো যে আমার গুণকের মান কত। এটাকেই আমরা বলি ভোগ ব্যয় গুণক, সরকারি ভোগ ব্যয় গুণক। আই দিয়ে করলেও এই একই ব্যাপার আসবে, এবং এটা বোঝাই যাচ্ছে একের থেকে বড়, কারণ নিচেটা ওয়ান মাইনাস এমপিসি, এমপিসির মান একের থেকে ছোট হয়, তাহলে তলাটা ভগ্নাংশ, ওয়ান বাই ভগ্নাংশ করলে তার মান একের থেকে বড় হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে কোনো সময় অঙ্কেতে যদি কেউ বলে দেয় যে এমপিসির মান হচ্ছে 0.8, তাহলে বিনিয়োগ গুণকের মান কত বা ভোগ ব্যয় গুণকের মান কত? গুণকের মান ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি, তাহলে এমপিসি যদি 0.8 হয়, তাহলে ওটা হবে ওয়ান বাই ওয়ান মাইনাস 0.8, তার মানে ওয়ান বাই 0.2, তার মানে 5। অর্থাৎ এক ইউনিট ভোগ ব্যয়ের পরিবর্তনে আয়ের পরিবর্তন 5 ইউনিট পরিবর্তিত হয়। এই 5টা হচ্ছে ভোগ ব্যয় গুণক। এর পরের ছবিতে কিন্তু আমরা দেখাচ্ছি কর গুণকের জায়গা। কর গুণকের ক্ষেত্রে যেটা ঘটনা, এখানে কিন্তু করকে আমরা বাড়াচ্ছি। আগেরটা তো জি বেড়েছিল, এবারে কিন্তু টি কে বাড়াচ্ছি। একটা জিনিস খুব পরিষ্কার, আগেরটাতে জি বেড়েছিল মানে হচ্ছে আমার কিন্তু সম্প্রসারণশীল নীতি ছিল, এরপরেরটায় টি বাড়াচ্ছি মানে কিন্তু আমি সংকোচনশীল নীতি নিচ্ছি। যেহেতু দুটো আলোচনা করেছি, তাই দুরকম কেস দেখাচ্ছি। এক্ষেত্রে ছবিতে আবার সেই প্রাথমিক অবস্থান হচ্ছে এস রেখা এবং এবং একটি এডি রেখা, এই ওপরেরটা এবার এডি রেখা সি প্লাস আই প্লাস জি। এবার যদি আমি টিটা বাড়িয়ে দিই, তাহলে টিটা যখন পরিবর্তন ঘটে, তখন ওই ইন্টারসেপ্টে একটা বি ইন্টু টি টার্ম আছে, এ প্লাস আই প্লাস জি মাইনাস বি ইন্টু টি। এর আগের স্লাইডগুলো দেখলেই বোঝা যাবে। তো পরিবর্তনটা বি ইন্টু ডেল্টা টি হয়, শুধু ডেল্টা টি নয়। এবং তার ফলে কি হয় যে এখন ইন্টারসেপ্টটা আগের থেকে কমে যায়, যেহেতু টিটা কমে গেছে, ইন্টারসেপ্টের মানটা আগের থেকে এখন তুলনামূলকভাবে কমে যাবে, যেহেতু টি বেড়ে গেছে আর কি, তাই ইন্টারসেপ্টের মানটা কমে যাবে। এখন নতুন এগ্রিগেট ডিমান্ড কার্ভ কি হবে? এডি ড্যাশ।
এডি ড্যাশটি আমি এখানে লিখেছি সি ড্যাশ। কেন সি ড্যাশ লিখেছি? কারণ সি এর পরিবর্তন ঘটে গেছে। কারণ আগে সিটা যে টি দিয়ে নির্ধারিত হতো, এখনকার সিটা তার থেকে অন্য টি দিয়ে নির্ধারিত হচ্ছে। এটা হচ্ছে সি ড্যাশ প্লাস আই প্লাস জি। এখানেও ছবিতে আমরা দেখছি প্রাথমিক ভারসাম্য কিন্তু ই বিন্দুতে ছিল। যে প্রাথমিক এগ্রিগেট ডিমান্ডটা এডি ছিল, প্রাথমিক এগ্রিগেট সাপ্লাই এস ছিল, প্রাথমিক ভারসাম্য ই বিন্দুতে ছিল, প্রাথমিক আয়স্তর ওয়াই জিরো ছিল। যখনই আমি ট্যাক্স ইম্পোজ করলাম, টিটা বাড়িয়ে দিলাম, এই কার্ভটা এবার নিচে নেমে গেল। এর আগের কেসটাতে কিন্তু কার্ভটা উপর দিকে উঠেছিল, কারণ ইন্টারসেপ্টটা বেড়েছিল। কিন্তু এখন যদি আমি মাইনাস কিছু টার্মটাকে বাড়িয়ে দিই, তার মানে ইন্টারসেপ্ট আগের থেকে ছোট হয়ে যাচ্ছে। তার ফলে এখানে কিন্তু এডি রেখাটা নিচের দিকে নেমে আসছে। তার ফলে আয়ের পরিমাণ ওয়াই জিরো থেকে ওয়াই ওয়ানে কিন্তু কমে যাচ্ছে, আগেরটায় বেড়েছিল, এটা কমে যাচ্ছে। এই জন্য তো এটা সংকোচনশীল ফিসকাল নীতি। তো এই যে কমে যাচ্ছে, এটাকে যদি আমি ডেল্টা ওয়াই বলি, এখানেও ছবিতে বোঝা যাচ্ছে ট্যাক্সের পরিবর্তনের থেকে ওয়াই এর পরিবর্তনটা তুলনামূলকভাবে বেশি। এবার এই ট্যাক্সের মাল্টিপ্লায়ারটা কি করে বার করবো? বইতে দেওয়া আছে, আমি তবু এখানে দেখিয়েছি যে আবার সেই ইকুয়েশনটা নিয়েছি, ওয়াই মানে সি অফ ওয়াই মাইনাস টি প্লাস আই প্লাস জি। এবারে আমরা উভয় পক্ষকে কিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব? টি এর রেসপেক্টে। আগেরটা ছিল জি এর রেসপেক্টে, কারণ আমি ভোগ ব্যয় গুণক বার করছিলাম। এবারে আমরা টি এর রেসপেক্টে করছি। তাহলে এবার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ডিডিটি অফ ওয়াই ইকুয়ালস টু ডিসি বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিটি মাইনাস ওয়ান, কারণ এটা টি আছে, প্লাস ডিআই বাই ডিটি প্লাস ডিজি বাই ডিটি। তো এবার যেহেতু জিটা ফিক্স ধরা আছে, আইটা ফিক্স ধরা আছে, তাহলে এই টার্মগুলো সব জিরো হয়ে গেল। তাহলে আমার কাছে কি পড়ে রইল? ডিওয়াই বাই ডিটি মানে এমপিসি ইন্টু, এমপিসি মানে ডিসি বাই ডিওয়াই কে এমপিসি বলছি, এমপিসি ইন্টু ডিওয়াই বাই ডিটি মাইনাস ওয়ান। তাহলে এই এমপিসি ইন্টু ডিওয়াই বাই ডিটি টার্মটা বাঁ দিকে চলে গেল, ডান দিকে শুধু পড়ে রইল মাইনাস এমপিসি। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিটির যে মান ক্যালকুলেট করছি সেটা দাঁড়াচ্ছে মাইনাস এমপিসি বাই ওয়ান মাইনাস এমপিসি। এর আগেরটাতে ডিওয়াই বাই ডিজির মান যে বার করেছিলাম সেটা এসেছিল ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি, কিন্তু এখানে মানটা কি হলো? মাইনাস এমপিসি বাই ওয়ান মাইনাস এমপিসি। এটা মনে রাখতে হবে। তো এখানেতে এমপিসি পজিটিভ, ওয়ান মাইনাস এমপিসি ও পজিটিভ, কারণ এমপিসি আগের থেকে ছোট। তাহলে শুধু এমপিসি বাই ওয়ান মাইনাস এমপিসি টার্মটা পজিটিভ হওয়ার কথা, কিন্তু তাদের সামনে একটা মাইনাস সাইন আছে। তার ফলে পুরো ব্যাপারটা লেস দেন জিরো, অর্থাৎ ট্যাক্স বাড়লে ওয়াই কমে যায়। এই জন্যই তো এটা সংকোচনশীল ফিসকাল নীতি। তাহলে এর আগেরটাতে যেটা ছিল, এই আমি দেখাচ্ছি, এর আগেরটাতে ছিল জি বাড়লে ওয়াই বাড়ে, কারণ এটা গ্রেটার দেন জিরো ছিল, মানে গ্রেটার দেন ইভেন ওয়ান ছিল। এই ক্ষেত্রটাতে কিন্তু হলো লেস দেন জিরো, অর্থাৎ সরকারি ব্যয় গুণক হচ্ছে পজিটিভ ধনাত্মক, কিন্তু কর গুণক হচ্ছে ঋণাত্মক। শেষ কেস হচ্ছে সুষম বাজেট গুণক। এখানে সুষম বাজেট গুণক বলতে আমরা বলতে চাইছি যে সরকারি বাজেটে যদি আমরা বিটাকে ফিক্স রেখে, বি মানে বাজেটে টিটাকে ফিক্স রেখে যদি জি কে বাড়িয়ে দিই, তাহলে কি হয়? অর্থনীতিতে উৎপাদনের পরিমাণ বাড়বে, আনএমপ্লয়মেন্ট কমবে। তো একই সাথে সরকারের বাজেট যদি ভারসাম্য থেকে শুরু করি, মানে সুষম অবস্থা থেকে শুরু করি, তাহলে কিন্তু সরকারের বাজেটের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, মানে ঘাটতির দিকে যাবে। তো এখন আমি এমন একটা কোনো জায়গা কি ভাবতে পারি যেখানেতে আয়ও বাড়বে কিন্তু সরকারের বাজেটও ঘাটতিতে যাবে না? কারণ স্বল্পোন্নত দেশগুলোতে সরকারের তো সত্যি সত্যি বাজেটের ঘাটতি একটা সমস্যা। আমরা পরবর্তীকালে দেখব যে বাজেটের ঘাটতি থাকলে অনেক সময় অর্থ ছাপিয়ে সেটি পূরণের যে চেষ্টা হয়, ঘাটতি বাজেট বলে, তার ফলে কিন্তু অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সমস্যা দেখা দিতে পারে। তো আমি এখানে এমন একটা পদ্ধতি চাইছি যেখানেতে জি যতটা পরিবর্তন হবে টিও ঠিক ততটাই পরিবর্তন হবে। তাহলে জি যদি আমি বাড়াই, তাহলে টি কেও আমি ঠিক ততটাই বাড়াবো। এর আগেরটাই কি হচ্ছিল? জি পরিবর্তনে টি আনচেঞ্জ, টি পরিবর্তনে জি আনচেঞ্জ। এখানে আমরা বলছি দুটোকেই একসাথে পরিবর্তন হবে এবং একই পরিমাণে। তাহলে সেক্ষেত্রে ডিজি ইকুয়ালস টু ডিটি হবে। তাহলে সরকারের বাজেটের কোনো সুষম অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। যদি ভারসাম্য থেকে জিরো ব্যালেন্স থেকে স্টার্ট করে, সে জিরো ব্যালেন্সেই থাকে। এই পরিস্থিতিতে যে গুণক জি এর মান, ডিওয়াই বাই ডিজির মান, সেটাকে সুষম বাজেট গুণক বলে। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, ডিটি বাই ডিজির ভ্যালু ওয়ান হয়ে যাবে, যেহেতু ডিজি আর ডিটি সমান। আবার আমরা নর্মাল মডেলে দেখছি এস মানে এডি হয়। আবার সেই ইকুয়েশনটা লিখছি ওয়াই মানে সি অফ ওয়াই মাইনাস টি প্লাস আই প্লাস জি। এখানে ছবি দিয়ে দেখানো হয়নি, পুরোটাই ম্যাথামেটিক্যালি। এবার আমি এই সমীকরণের উভয় পক্ষকে জি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, বাঁ দিকটা হবে ডিওয়াই বাই ডিজি, ডান দিকটা হবে ডিসি বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিজি মাইনাস ডিটি বাই ডিজি প্লাস ডিআই বাই ডিজি প্লাস ওয়ান। কারণ এবারে কিন্তু জি টি দুটোই পরিবর্তনশীল। তাহলে এটা ডিওয়াই বাই ডিজি থাকবে, এটা ডিসি বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিজি থাকবে।
কিন্তু এই যে ডিটি বাই ডিজি এটার মান এখন 1 হয়ে যাবে। এই যে আমরা এখানে দেখিয়েছি ডিটি বাই ডিজি 1 প্লাস আইটা যেহেতু ফিক্সড এটা 0 হবে প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিওয়াই বাই ডিজি মানে এমপিসি, ডিসি বাই ডিওয়াই এর জায়গায় এমপিসি লিখছি, এমপিসি ইন্টু ডিওয়াই বাই ডিজি মাইনাস 1 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা যে ডিওয়াই বাই ডিজির মান পাচ্ছি, যে ডিওয়াই বাই ডিজি এই টার্মটাকে ওপাশে নিয়ে গিয়ে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে যে ডিওয়াই বাই ডিজি সুষম বাজেট গুণক হলে হবে 1। আমরা যদি শুধু ডিওয়াই বাই ডিজি ক্যালকুলেট করছিলাম তখন হচ্ছিল 1 বাই 1 মাইনাস এমপিসি, কিন্তু সুষম বাজেট গুণকের ক্ষেত্রে এটা হয়ে যাবে 1। তার মানে কি, যতটা জি বাড়ে ওয়াই ঠিক ততটাই বাড়ে, তবে জি যতটা বাড়ে টি যতটা বাড়ে ওয়াইও ঠিক ততটাই বাড়ে। এটাই হচ্ছে সুষম বাজেট গুণকের বৈশিষ্ট্য। আশা করি আজকে আমি যে আলোচনা করেছি সেটা সকলের বোধগম্য হয়েছে, সকলের বুঝতে সুবিধা হয়েছে। এই যে বইতে যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো যদি ভালো করে করা যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে এই সংক্রান্ত ধারণা আরো পরিষ্কার হবে। সকলে ভালো থেকো। এর পরের দিন আমরা ক্লাসে একটি নতুন অধ্যায় শুরু করব, আইএসএল এর মডেল। সকলকে ধন্যবাদ।